নমস্কার। শ্রমিক ভট্টাচার্য গুগলিটা ভালোই দিয়েছেন, কিন্তু যে তথ্যের উপর দাঁড়িয়ে তিনি এই গুগলিটা দিলেন সেটা তো একেবারেই বেঠিক। গতকাল বোধহয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী অনুষ্ঠানে বঙ্গীয় বিজেপির নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি প্রথম দিন থেকেই ইংরেজিতে যাকে বলে হি ইজ মেকিং দ্য রাইট নয়েজেস, সেইটাকেই আরেকটা চরম সীমায় নিয়ে গিয়ে বললেন বাঙালি অস্মিতা রক্ষা করতে 1947 সালের 20 জুন জ্যোতিবাবু নাকি দলের লাইনের বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন। শ্রমিক এমনিতে খোঁজখবর না নিয়ে কোনো কথা বলার লোক নন, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম এইরকম একটা তথ্য তিনি পেলেন কোথায়। তার চেয়েও আমার যেটা অবাক লাগলো সেটা হচ্ছে শ্রমিকে কথা বলে দেওয়ার পরে প্রত্যাশিতভাবেই বাংলার নিস্তরঙ্গ রাজনীতিতে একটু দোলা লেগেছে, কিন্তু সিপিএমের যেসব নেতা এ ব্যাপারে প্রতিক্রিয়া জানালেন, বিমান বসু থেকে শতরূপ ঘোষ ভায়া সুজন চক্রবর্তী, তাদের মুখে একবারও শুনলাম না যে এই তথ্যটাই ভুল। এখন সিপিএমের কি হাল হয়েছে এর থেকেই অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর আমাদের মিডিয়া পণ্ডিতরা শ্রমিকের জ্যোতি দর্শন ইত্যাদি ইত্যাদি অনেক গালভরা হেডলাইন দিয়ে অনেকবার দেখলাম বিবিধ লোকজনের সঙ্গে কথা বলছে, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের দেওয়া তথ্যটা সঠিক না বেঠিক এটা চেক করার মতো বুদ্ধি বোধ বাংলার মিডিয়া হারিয়ে ফেলেছে। কেননা এটা এমন একটা ঘটনা যেটাকে সম্পূর্ণ উল্টো করে দেখালে শুধু যে সত্যের অপলাপ হয় তাই নয়, একজন মানুষ যিনি এখন জীবিত নেই তার সম্পর্কে অনর্থক বিভ্রান্তি ছড়ানো হয়। এবার তাহলে সঠিক তথ্যটা কি আপনাদের বলি। 1947 সালের 20 জুন যেদিন বঙ্গভঙ্গের প্রস্তাব পশ্চিমবঙ্গের বিধায়করা মেজরিটি ভোটে পাশ করলেন, সেদিন কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করছিলেন জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ। এরা দুজনে কেউ কিন্তু শ্যামাপ্রসাদের প্রস্তাবও সমর্থন করেননি, উল্টো দিকে মুসলিম লীগের প্রস্তাবও সমর্থন করার প্রশ্নই ছিল না। তাহলে তারা কি করেছিলেন? তারা ভোটদানে বিরত ছিলেন, যাকে কেতাবি ভাষায় বলে অ্যাবস্টেনেন্স। সুতরাং শ্রমিক কখন কোন মনশ্চক্ষে বা কল্পনায় শ্যামাপ্রসাদের পাশে জ্যোতিবাবু দাঁড়িয়ে আছেন এবং বাঙালি দীর্ঘজীবী হও স্লোগান দিচ্ছেন, এরকম একটা দৃশ্যকল্প কল্পনা করে নিলেন, সত্যিই আমার মাথায় ঢুকল না। দেখুন, এই নিয়ে বেশি কথা বলার কোনো দরকার নেই। এই যতদূর মনে পড়ে বলে জ্যোতিবাবু তার জীবিতাবস্থাতেই গণশক্তিতে একটা ধারাবাহিক লেখা লিখেছিলেন এবং সেই লেখাতে তিনি পরিষ্কার ওই দিনের ঘটনার কথা বলে দিয়ে বলেছেন, সেদিন আমরা ভোটদানে বিরত ছিলাম, কেননা সেটাই ছিল আমাদের দেশের আইন। এখন আমাদের দলের ঘোষিত স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা কি ছিল যে
আমরা কংগ্রেসের এই দ্বিচারিতা কিংবা মুসলিম লীগের এই সাম্প্রদায়িক রাজনীতি, এই দুটোর কোনোটাকেই সমর্থন করি না। ফলে আমরা ভোটদান করা থেকে বিরত থাকলাম। আমি একেবারে কোট করে বলে দিচ্ছি, যতদূর মনে পড়ে থেকে, আমি কংগ্রেসের সঙ্গে ভোট দিতে পারিনি, কারণ ওদের লক্ষ্য ছিল হিন্দু স্বার্থে বিভাজন। আমি মুসলিম লীগের সঙ্গেও এক হতে পারিনি, কারণ তারা ধর্মীয় জাতীয়তাবাদের পৃষ্ঠপোষকতা করছিল। তাই আমরা ভোটে অংশ না নিয়ে আমাদের আদর্শগত অবস্থান স্পষ্ট করে দিয়েছিলাম। ঘোড়ার মুখের থেকেই আমি কোট করছি এবং আপনাদের বিনীতভাবে বলছি, শ্রমিক ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করেছেন আমি বলবো না, কেননা তিনি অত্যন্ত ইতিহাস মনস্ক লোক, চট করে এই ধরনের বড় ভুল করার বান্দাও নন। হয়তো তার কোনো কারণে মনে হয়েছে আফটার অল 1947 সালের 20শে জুনের ঘটনা, আজকে 2025 সালের 6ই জুলাই, সেটা সকলের একইভাবে মনে থাকবে এই প্রত্যাশার মধ্যেও তো একটা বাড়াবাড়ি আছে। এখন যেহেতু এই বিষয়টা উঠেছে, তাহলে একটু দেখা যাক যে সেই সময় কিন্তু দল ভাঙেনি। সিপিআই ভেঙে সিপিএম হয়েছিল 1964 সালে। 1947 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টি, তার নাম ছিল সিপিআই। আর সেই সিপিআই এর সেই সময়কার রাজনৈতিক প্রস্তাবনায় স্পষ্ট বলা হয়েছিল, partition is a betrayal of the people's unity. Both Congress and League are responsible for dividing Bengal and India along communal lines. সুতরাং এটা ছিল জ্যোতিবাবুর দলের ঘোষিত নীতি, আর সেই নীতি অনুসারেই তিনি বিধানসভায় যা বলার বলেছিলেন এবং শেষ পর্যন্ত ভোটদানে বিরত ছিলেন। এই বিভ্রান্তিটি অবিলম্বে দূর না হলে এই যে অনর্থক একটা যা হয়নি তা নিয়ে বিতর্ক হচ্ছে, সেটা আরো গভীর থেকে গভীরতর জটিলতার সৃষ্টি করতে পারে। এখন দেখুন, এই যে 1947 সালের 20শে জুন বাংলা বিধানসভায়, যাদের স্মরণে আছে কিংবা যারা পড়েছেন তারা জানেন যে 3বার ভোট হয়েছিল। প্রথম ভোটটা হয়েছিল সমস্ত সদস্যকে নিয়ে, তারপরে ধর্মের ভিত্তিতে না, ভৌগোলিক ভিত্তিতে পূর্ববঙ্গের যারা নির্বাচিত সদস্য তারা ভোট দিয়েছিলেন, একইভাবে পশ্চিমবঙ্গের যারা নির্বাচিত সদস্য তারাও ভোট দিয়েছিলেন। কিন্তু যেভাবে বিজেপি এই দিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবিসম্বাদিত নেতৃত্বের কথা প্রচার করে, সেটাও কিন্তু ইতিহাসের কষ্টিপাথরে যাচাই করলে পুরোটা সত্য নয়। তার কারণ ওই ভোটে 58 জন পার্টিশনের পক্ষে রায় দিয়েছিলেন, তাদের মধ্যে মাত্র 2 জন ছিলেন হিন্দু মহাসভার, শ্যামাপ্রসাদ নিজে এবং তার একজন সতীর্থ। বাকি যে 56টি ভোট বঙ্গভঙ্গের প্রস্তাবের পক্ষে পড়েছিল, তাদের বেশিরভাগই ছিলেন কংগ্রেসের বিধায়ক। অতএব
বিজেপি যে এইভাবে একটা হিন্দু প্রধান পশ্চিমবঙ্গ তৈরির জন্য একমাত্র শ্যামাপ্রসাদ বাবুকেই ক্রেডিট দেয়, এটাও একটা কিছুটা পক্ষপাত দুষ্ট বলেই ইতিহাসের সামান্য ছাত্র হিসেবে আমার মনে হয়। অবশ্য কেউ এই কথা বলতেও পারে যে সবার মধ্যে শ্যামাপ্রসাদই তো এই যে হিন্দু বাঙালিরা অবিভক্ত বাংলায় থাকলে তাদের সমূহ সর্বনাশ হবে, এই কথা বলে অনেক দিন ধরেই তিনি জনমত গঠন করছিলেন। সুতরাং সেদিক থেকে দেখলে যদি একজন ব্যক্তিকে চিহ্নিত করতে হয় যিনি এই বঙ্গভঙ্গের প্রস্তাবকে কার্যত একটা আন্দোলনের স্তরে নিয়ে গেছিলেন, সেটা কিন্তু শ্যামাপ্রসাদ বাবুই। কিন্তু তার অর্থ এই নয় যে হিন্দু মহাসভা একা এই অসাধ্য সাধন করতে পেরেছিল, একেবারে আউট অফ দ্য কোয়েশ্চেন। এখন এবার সিপিআই এর তাহলে কি দাবি ছিল তখন? দেখুন, এই কমিউনিস্টরা আমরা বলতাম কৌশল পার্টি, সুতরাং তারা আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাও না, এই নীতি দিয়ে চলেছে বহুদিন। সিপিআই তখন বলেছিল অখণ্ড বাংলা রক্ষা করতে হবে, তবে সেটা কেবলমাত্র ভূখণ্ডগত একতা নয়, তা হতে হবে ধর্মনিরপেক্ষ, শ্রেণী নিরপেক্ষ ও গণতান্ত্রিক ভিত্তিতে। এটা শোনার পরেই শরীরটা কিরম ঝিমঝিম করে না? সাম্প্রদায়িক দাঙ্গা ও হিংসার বিরুদ্ধে একটি গণ আন্দোলন গড়ে তুলতে হবে। কংগ্রেস ও মুসলিম লীগের ক্ষমতা লোভ ও বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে। অনেক লম্বা চওড়া কথা, কিন্তু সে যাই হোক, এই অবস্থান থেকেই জ্যোতিবাবু এবং তার কমরেড রতনলাল ব্রাহ্মণ, যিনি প্রথম দিন থেকেই দার্জিলিংয়ের একটি কেন্দ্র থেকে সিপিএমের টিকিট নিয়ে জিতে আসছিলেন, দুজনেই ভোটদান থেকে বিরক্ত থাকলেন। এবার প্রশ্ন হলো যে অযথা জ্যোতিবাবুকে তিনি যা করেননি তার জন্যে শ্রমিক কৃতিত্ব দিলেন, কিন্তু এই কাজে যারা সে সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখে জনমত গঠনে সরাসরি জনতার সারণিতে নেমে এসেছিলেন, তাদের কারো কথা কিন্তু তিনি বললেন না। এখন ব্যাপার হচ্ছে তাহলে তারা কারা? তাদের মধ্যে ছিলেন প্রফেসর যদুনাথ সরকার, ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ছিলেন মেঘনাথ সাহা, এবং তাদের সঙ্গে আরও বহু বিশিষ্ট হিন্দু বাঙালি, যারা বুঝতে পেরেছিলেন যে অখণ্ড বাংলাতেও হিন্দু বাঙালির স্বার্থ বিপন্ন, আর এখনই যদি আমরা এই বিভাজনটা মেনে না নিই, তাহলে হয়তো আগামী দিনে হিন্দু বাঙালি বিলুপ্তির পথে চলে যাবে। এই যে যদুনাথ সরকার, আমরা যারা ইতিহাসের ছাত্র, নাম শুনলেই আমাদের হাত অটোমেটিক্যালি কপালে উঠে আসে। কেননা মুঘলদের ইতিহাস, বিশেষ করে অরঙ্গজেবের ইতিহাস তিনি যেভাবে প্রামাণ্য করে লিখেছিলেন, এবং তার জন্য পার্সি, আরবি, উর্দু সব ভাষা তাকে শিখতে হয়েছিল,
তার সমতুল্য কেউ সে সময় ভারতবর্ষে ইতিহাসের চর্চা করছেন বলে আমার মনে হয় না। এই যে 1947 সালের 5ই মার্চ অর্থাৎ 20শে জুন ভোটদানের বেশ কিছুটা আগে কলকাতায় একটা সভা হয়েছিল এই বঙ্গভঙ্গের প্রস্তাবের পক্ষে জনমত সংগঠিত করার উদ্দেশ্য নিয়ে। এই সভার সভাপতি হয়েছিলেন স্যার যদুনাথ এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন একই মঞ্চে সুনীতিবাবু, রমেশচন্দ্র মজুমদার, আরেকজন প্রখ্যাত ইতিহাসবিদ। তিনি দাবি করেন যে পশ্চিমবঙ্গ যেন হালের প্যালেস্টাইন না হয়ে ওঠে। তাহলে পশ্চিমবঙ্গ কি করবে? পশ্চিমবঙ্গকে গড়ে তুলতে হবে আলো ও উন্নতির কেন্দ্র হিসেবে এবং মুসলিম শাসিত পূর্ব বাংলার ধর্মীয় অন্ধকার থেকে আলাদা একটি আলোকোজ্জ্বল সংস্কৃতির কেন্দ্র হিসেবে। সুনীতিবাবুর পরিচয় দেওয়ার কোনো অর্থই হয় না, বাতুলতা হয়ে যাবে। তিনি 19শে মার্চ ওই একই বছরে শ্যামাপ্রসাদের উদ্যোগে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন এবং বঙ্গভাগের দাবি সমর্থন করেছিলেন। আসলে তিনি বেঙ্গলি হিন্দু স্বদেশ আন্দোলনের একজন শীর্ষ ভাষ্যকার হিসেবে গণ্য হন। নিরাপত্তা ও সাংস্কৃতিক সংকটের কথা সুনীতিবাবু সে সময় যেভাবে তুলে ধরেছিলেন, মানুষের মন তৈরি করার কাজে তার প্রভাব ছিল সুদূর প্রসারী। এছাড়াও ছিলেন প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, নলিন রঞ্জন সরকার, মেঘনাথ সাহা। খবরের কাগজগুলোর মধ্যে অমৃতবাজার পত্রিকা এদের হয়ে প্রচুর প্রচার চালিয়েছিল। আনন্দবাজার পত্রিকাও নেমে গিয়েছিল একই দাবি নিয়ে যুগান্তর আর অমৃতবাজারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়। এবং পশ্চিমবঙ্গের যত হিন্দু জমিদার, ব্যবসায়ী, হাইকোর্টের তাবড় তাবড় উকিল, এরা সবাই কিন্তু ওই একই আন্দোলনের শরিক ছিলেন। এখন সে সময় স্ট্যাটিস্টিক্স বলছে যে এই বঙ্গভঙ্গের পক্ষে জনমত সংগঠিত করার জন্য সে সময় ৭৬টি জনসভা অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে মাত্র ১২টি হয়েছিল হিন্দু মহাসভার উদ্যোগে, বাকি সবকটা কংগ্রেসের উদ্যোগে। সে সময় গ্যালপ একটা জনমত সমীক্ষাও করেছিল, তাতে দেখা গেল ৫.৫ লক্ষ লোককে নিয়ে। সেই সমীক্ষার ফলাফল হলো ৯৮% হিন্দু বঙ্গভঙ্গের পক্ষে রায় দিলেন। তারপর 20শে জুন ভোটাভুটি হলো। ভোটে বঙ্গভঙ্গের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল ৫৮, বিরোধিতা করেছিলেন ২১ জন। ঠিক একইভাবে যখন মুসলিমদের ভোট হয় তখন অখণ্ড বাংলা এবং পাকিস্তানের অন্তর্ভুক্তি নিয়ে প্রস্তাবের পক্ষে ১০৬ জন ছিলেন, বিপক্ষেও কিন্তু যারা ছিলেন তাদের সংখ্যা খুব একটা অকিঞ্চিতকর ছিল না। এখন এই যে বাঙালি, এরা সবাই একেবারে 24 ক্যারেট বুদ্ধিজীবী, এক ফোঁটাও কোনো ভেজাল
ছিল না, এবং সামগ্রিকভাবে এদের মতামত বাঙালি হিন্দু মনকে এতটাই আন্দোলিত করেছিল যে তারা এই দাবির পক্ষে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছিলেন। এবার প্রশ্ন হতে পারে, 58 জন প্রস্তাবের পক্ষে ছিলেন, বিপক্ষে ছিলেন 21 জন, তারা কারা? আপনাদের প্রথমেই বলেছি, প্রথমে সবার ভোট, তারপরে পূর্ববঙ্গের ভোট, তারপরে হিন্দু পশ্চিমবঙ্গের ভোট, মানে পশ্চিমবঙ্গের ভোট, নট হিন্দু। পূর্ববঙ্গের ক্ষেত্রে যেমন বেশ কয়েকজন হিন্দু বিধায়ক ছিলেন, তেমনি পশ্চিমবঙ্গেও তো মুসলিম বিধায়ক কয়েকজন ছিলেন, এবং খুব তাবড় তাবড়। ধরুন সুরাবর্দী ছিলেন, এমনকি আব্দুর রহমান ছিলেন, আবুল হাশেম ছিলেন, হুসেন আরা বেগম ছিলেন, সুরাবর্দী তো বললাম, এম.এ. জামান, এরা সবাই কট্টর মুসলিম লীগপন্থী ছিলেন। ফলে হিন্দু পশ্চিমবঙ্গ আলাদা হয়ে যাক, স্বাভাবিকভাবে এটা তারা চাননি, তারা অপোজ করেছিলেন। ঠিক একইভাবে যখন পূর্ববঙ্গের ভোট হয়েছিল, তখন সেখানকার যারা নির্বাচিত হিন্দু প্রতিনিধি, তারাও ওই অখণ্ড বাংলা বা পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তির প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন। সব মিলিয়ে এই হলো ঐতিহাসিক ঘটনাক্রম। শ্রমিক আসলে যেটা করতে চেয়েছেন সেটা হলো, দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক তো, তিনি বুঝেছেন যে বিজেপিকে যদি সত্যি তৃণমূলকে হারিয়ে ভিক্টরি স্ট্যান্ডে উঠতে হয়, তাহলে একার মুরদে সেটা সম্ভব, প্রায় অসম্ভব। অতএব ওই যে শুভেন্দু অধিকারী বলে বেড়াচ্ছেন, আর মাত্র 5% আমরা পেলেই কেল্লা ফতে, একই কাজ কিন্তু শ্রমিক করছেন খুবই বুদ্ধিদীপ্তভাবে। এবং সিপিএম, কংগ্রেস, এই দুটি দলের যেসব ভোটার একেবারে তাদের দলগুলোকে নিশ্চিহ্ন হতে দেখার সত্ত্বেও ভোট দিয়ে গেছেন, বামেদের ক্ষেত্রে 5-7%, কংগ্রেসের ক্ষেত্রেও তাই, বিভাজনটা কিন্তু এই দুটি দলের সমর্থকদের মধ্যেই করতে হবে। সেটাও কিন্তু আবার অসম্ভব নয়। সিপিএম যতই আদর্শগত কথাবার্তা বলুন, বিমান বোস আজকে বলছিলেন যে দেখুন, আমি মরে ভূত হয়ে যাব, কিন্তু আমাদের আদর্শ বেঁচে থাকবে। এখন আদর্শের জন্য ভোট দেওয়া আর উপদ্রব থেকে বাঁচার জন্য ভোট দেওয়া, দুটোর মধ্যে মৌলিক তফাৎ আছে। একদিকে শুভেন্দু, অন্যদিকে শ্রমিক, এরা দুজনেই চেষ্টা করছেন যদি হিন্দু ভোটের শতাংশ বাড়ানো যায় এবং বাম কংগ্রেসের প্রাপ্ত ভোটে থাবা বসানো যায়, তাহলে অভীষ্টে পৌঁছানো সম্ভব হলেও হতে পারে। সুতরাং বিজেপির সভাপতি হিসেবে শ্রমিকের এই কৌশল খুব একটা উড়িয়ে দেবার মতো নয়।
কিন্তু কৌশলে ফল ফলবে কিনা সেটা জানার জন্যে, বোঝার জন্যে আমাদের আরও কিছুদিন তো অপেক্ষা করতেই হবে। ভালো থাকবেন, নমস্কার।